আজকের গল্পের নাম হলো ওয়েন দ্য ফোন রিংস। গল্পর শুরুতে আমাদের মেল লিড সাউনকে দেখানো হয়। ও একটা পার্টিতে এন্টার করে আর পার্টির লোকেরা ওকে দেখতে লাগে। তখনই ওখানে এন্ট্রি হয় আমাদের ফিমেল লিড হিজুর। ও সাউনের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। ওদেরকে দেখে সবাই কথাবার্তা বলতে লাগে যে সাউনের সাথে মেয়েটাকে, ও কি ওর স্ত্রী? সাউন হিজুকে বলে নার্ভাস হওয়ার দরকার নেই, এরা তোমার না আমার ব্যাপারে কথা বলছে। হ্যাঁ, কিন্তু চেষ্টা করবে তোমার থেকে কোনো ভুল না হয়, যাতে তোমার আর আমার ব্যাপারে কোনো রিউমার না ছড়ায়। এখানে একদিন পিছনের ঘটনা দেখানো হয়। হিজুকে দেখানো হয় ও বলতে পারতো না। ও একটা সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার ছিল। ও একটা নিউজ চ্যানেলের জন্য ইন্টারপ্রেট করছিল। তখনই ওই নিউজ চ্যানেলে একটা এমার্জেন্সি নিউজ দেখানো হয়। নিউজটা সাউন্ড দিচ্ছিল। ও গভর্নমেন্টের স্পোক পার্সন ছিল। অ্যাকচুয়ালি কিছু ক্রিমিনালসরা কিছু সিটিজেন্সদের হস্টেজ বানিয়ে রেখেছিল। ওদের কিছু ডিমান্ড ছিল, কিন্তু সাউন্ড অ্যানাউন্সমেন্ট করে দেয় যে গভর্নমেন্ট ওদের কোনো ডিমান্ড মানবে না। হিজুও সাউনের নিউজ দেখছিল। ও সাউনের দিকে মিডল ফিঙ্গার দেখিয়ে চলে যায়। এটা দিয়ে বোঝা যায় যে হিজু সাউনকে পছন্দ করতো না। রিপোর্টার্সরা সাউন্ড থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে লাগে। সাউন্ড সব রিপোর্টার্সদের রিকোয়েস্ট করে যে ওরা ফেক নিউজ যাতে না ছড়ায়। ও বলে যে গভর্নমেন্ট পুরো চেষ্টা করছে সব হস্টেজদের সুরক্ষিতভাবে বাইরে বের করতে। সিন আসে হিজুর ওপর। ও নিজের মা আর শাশুড়ির সাথে বসেছিল। ওর শাশুড়ি ওকে চাকরি ছাড়তে বলে, কারণ হিজুর শ্বশুর ইলেকশনে দাঁড়াচ্ছিল। ওর শাশুড়ি চাইতো হিজু নিজের কাজ ছেড়ে নিজের শ্বশুরকে সাপোর্ট করে। এখানে জানা যায় হিজুর সিলেক্টিভ মিউটিজম ছিল, মানে এমন ছিল না যে হিজু কখনোই বলতে পারবে না, কিন্তু তাও ও কথা বলতে পারতো না। হিজুর শাশুড়ি ওর মাকে বেশি পাত্তা দেয় না আর ইগনোর করে চলে যায়। ওর মা ওকে বলে, দেখলি কেমন ইগনোর করে গেল আমাকে? এসব তোর জন্য হয়েছে। তুই অন্য কারোর স্বামী নিয়ে বসে আছিস, কিন্তু এতদিনেও তুই ওর মন জয় করে উঠতে পারলি না। হিজু চুপচাপ ওর মায়ের কথাগুলো শুনছিল। এখানে জানা যায় হিজুর বাবা একটা বড় নিউজ চ্যানেলের চেয়ারম্যান ছিল আর ওর শ্বশুর প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিল। বৃষ্টি শুরু হয়ে যায়। হিজু নিজের গাড়ি করে বাড়ি ফিরছিল। তখনই ওর গাড়ির সিস্টেম কেউ হ্যাক করে নেয় আর ওর গাড়ি অন্য রাস্তায় যেতে লাগে। হিজু অনেক ঘাবড়ে যায়। ও বুঝতে পারে না যে হচ্ছে কি। গাড়ি এক জায়গায় থেমে যায়। হিজু বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু গাড়ির দরজা লক থাকে। তখনই হিজু একটা অচেনা লোককে দেখে যে ওর দিকে এগোচ্ছিল। লোকটা গাড়ির ভিতরে বসে যায়। অন্যদিকে সাউনের কাছে একটা ফোন আসে। ফোন ওই অচেনা লোকটা করেছিল। লোকটা সাউনকে বলে যে ও সাউনের ওয়াইফকে এখনই মেরে ফেলবে। তখনই সাউনের ফোন সুইচ অফ হয়ে যায়। ও নিজের ফোন চার্জার দিয়ে কানেক্ট করে নিজের শাশুড়িকে ফোন করে আর ওনাকে জিজ্ঞেস করে হিজু কোথায়। এখন হিজুর মা সাউনকে মিথ্যে কথা বলে যে হিজু ওর সাথেই আছে আর ডিনার করে বাড়ি ফিরবে। এখন এটা শোনার পর সাউন ভাবে যে ওকে কেউ প্র্যাঙ্ক কল করেছিল। ও নিজের অফিসের লোকেদের ওই নাম্বারটা দিয়ে দেয় ট্রেস করার জন্যে। সাউনের কাছে আবার ওই নাম্বার দিয়েই ফোন আসে। সাউন ফোন তুলে বলে, তাহলে মারা গেছে আমার ওয়াইফ? তুমি বলছিলে তুমি ওকে মেরে ফেলবে, তাহলে কি মেরে ফেলেছো? আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি জানো যে আমার ওয়াইফকে? তুমি নিউজ চ্যানেল দেখো না নাকি? এই কয়েকদিন ধরে আমি অনেক বিজি চলছি। এমন প্র্যাঙ্ক কল করে আমাকে ডিস্টার্ব করবে না। ওই কিডন্যাপারটা বলে ফোন কাটার সাহসও করবে না। আমি কিন্তু সত্যি তোমার ওয়াইফকে মেরে ফেলবো। তোমার ওয়াইফের গলায় চাকু রেখেছি আমি। সাউন্ড বলে, ঠিক আছে, তাহলে মেরে ফেলো। কিডন্যাপার বলে, এত তাড়াতাড়ি থরি? এখনো তো টাকা পয়সার ব্যাপারে কোনো কথাই হয়নি আমাদের। কত টাকা দিতে পারবে তুমি? সাউনের কথা হিজুও শুনছিল। সাউন্ড বলে, তোমার যত টাকা চাই তুমি চাইতে পারো, কিন্তু আমি তোমাকে 1 টাকাও দেব না। এখন ফোন রাখো আর আমাকে আবার কল করবে না। সাউনের কথা শুনে কিডন্যাপার রেগে যায়। ও হিজুর গলা দাবাতে লাগে, তারপর ওকে ছেড়ে দেয়। ও হিজুকে বলে, দেখো তুমি বুঝতে পারছো তো যে এই সিচুয়েশনটা কত ডেঞ্জারাস, কিন্তু তোমার স্বামীকে এটা প্র্যাঙ্ক কেন লাগছে? আর কি বলছিল ও, যে আমি জানিও কি না যে ওর ওয়াইফ কে? তুমি তো ওর ওয়াইফ নাকি? না আবার অন্য ওয়াইফও আছে ওর? যাক গিয়ে, তাতে আমার কি। হ্যাঁ, কিন্তু একটা কথা জেনে রাখো, তোমার জীবন এখন তোমার হাজবেন্ডের হাতে। চলো ওকে আবার কল করি। সাউন ওর কল ওঠায় না। ও কিডন্যাপারের কল ইগনোর করে। এ দিয়ে কিডন্যাপার আরও রেগে যায়। ও চাকু দিয়ে হিজুর সিটে মারতে লাগে। চাকু দিয়ে হিজুর গলায় ব্যথা লাগে। কিডন্যাপার হিজুকে বলে, তুমি জানো আমি আজকের এই দিনটার জন্যে কত প্রিপারেশন করেছিলাম? এই ফোনটা দেখছো, এটা দিয়ে শুধু সাউন্ডকে ফোন করা যাবে। এটাতে ভয়েস মডিউলেশনও আছে। এটা ভিপিএন ইউজ করে, যার জন্যে 10 মিনিট অবধি কথা বললে কেউ আমাকে ট্র্যাক করতে পারবে না। আমি এই গাড়িটাকেও হ্যাক করেছি যাতে এটা নিজে নিজে চলতে পারে। দেখো আমি কত ভালোভাবে তৈরি হয়ে এসেছিলাম, কিন্তু এই সাউন্ডটা ফোন উঠাচ্ছে না আমার। তখনই সাউনের অফিসের লোক কিডন্যাপারের ফোন উঠিয়ে নেয় আর সাউন্ডকে কিডন্যাপারের সাথে কথা বলতে হয়। সাউন্ড বলে, আমি মানা করেছিলাম না তোমাকে আমাকে কল করতে? কিডন্যাপার বলে, আমিও বলেছিলাম যে আমি তোমার ওয়াইফকে মেরে ফেলবো। সাউন্ড বলে, তাহলে এত দেরি কিসের করছো? মারতে চাইলে মেরে ফেলো।
যখন ও মরে যাবে তখন আমাকে কল করবে। এটা বলে সাউন্ড ফোন কেটে দেয়। এখন এটা শুনে কিডন্যাপারের মাথা খারাপ হয়ে যায়। হিজুরও অনেক খারাপ লাগে। ওর মাথা কাজ করে না আর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সিন শিফট হয় সাউনের ওপর। ওই হস্টেজের ইস্যুটা সলভ হয়ে গেছিল। সাউন অনেক তাড়াতাড়িতে ঘরের জন্য বেরোচ্ছিল। তখনই ওর দেখা হয় রিপোর্টার জিনের সাথে। এটা ওই রিপোর্টারই ছিল যে সাউনের থেকে প্রশ্ন করছিল। অ্যাকচুয়ালি এরা ভালো বন্ধু ছিল। সাউন জিনকে কিডন্যাপারের নম্বর দেয় আর ওই নম্বরটার ব্যাপারে ইনফরমেশন বের করতে বলে। অন্যদিকে হিজুকে দেখানো হয়। ও ঘরে পৌঁছে যায় আর স্নান করে ফ্রেশ হয়ে যায়। ও নিজের সব ব্যথায় ওষুধ লাগায়। সাউন ঘরে পৌঁছায়। হিজুকে ভালোই দেখে ও শান্তি পায়। ও হিজুকে বলে ওকে আজ একটা প্র্যাঙ্ক কল এসেছিল যে কেউ ওর ওয়াইফকে আজ মেরে ফেলবে। কিন্তু হিজুকে ভালোই দেখে ও শান্তি পেল। হিজু ওর দিকে মুড়েও তাকায় না। ও শুধু সাউনের ওপর রেগেছিল। সাউনের কলিগ পার্ক ওকে ফোন করে বলে যে শুধু নম্বর দিয়ে আমরা ওই কিডন্যাপারকে ট্র্যাক করতে পারবো না। তখনই জিনের মেসেজ সাউন পায়। জিন বলে যেই নম্বরটা সাউন ওকে দিয়েছিল ওটা ইউনাইটেড স্টেটসের আর ওটা একটা ভার্চুয়াল ফোন নম্বর। পার্ক বলে এই নম্বরটাকে তখনই ট্র্যাক করা যাবে যখন এই নম্বর দিয়ে আবার কল আসবে। সাউন পার্ককে কিডন্যাপারের কিছু ডিটেলস দেয়, যেমন ও একটা ছেলে ছিল যে ড্রাগস নিয়েছিল। ওর মানসিক অবস্থা ঠিক ছিল না। সাউন কথা বলতে বলতে নিজের রুমে চলে যায় আর ওর যাওয়ার পর হিজু খাবার খেতে লাগে। সাউনের মনে হয় ওই কিডন্যাপার ওকে ডিস্টার্ব করার জন্য ফোন করেছিল, কিন্তু ও হিজুর সাথে কোনো রিস্ক নিতে চাইছিল না। তাই ও ডিসাইড করে যে ও হিজুর জন্যে বডিগার্ড রাখবে। তারপর সাউন হিজুকে অ্যাজ আ সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার নিজের সাথে একটা ইভেন্টে যেতে বলে। হিজুকে ওর মার মেসেজ আসে। এখানে হিজু জানতে পারে যে সাউন ওর মার থেকে ওর ব্যাপারে জিজ্ঞেস করেছিল। এখন হিজু এই কথায় বেশি মন দেয় না। হিজুর মা ওকে কল করে জ্ঞান দিতে লাগে যে ওকে সাউনের মন জয় করা উচিত আর নিজের চাকরি ছেড়ে দিয়ে নিজের শ্বশুরের ইলেকশন ক্যাম্পেইনে সাহায্য করা উচিত। হিজুর এই কথাগুলো শুনতে আর ইচ্ছা করছিল না, তাই ও ফোন সাইডে রেখে দেয়। এখন এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 3 বছর আগে হিজু আর সাউনের বিয়ে হয়েছিল। ওদের বিয়েটা প্রাইভেটলি হয়েছিল। পরিবারের লোকেদের ছেড়ে কেউ জানতো না যে হিজু সাউনের স্ত্রী ছিল। সাউনের কথাবার্তায় লাগছিল যে ওর বিয়ে অন্য কারোর সাথে হওয়ার ছিল। ও হিজুকে বিয়ে তো করেছিল, কিন্তু ও হিজুর থেকে একটা কন্ট্রাক্ট সাইন করিয়েছিল। কন্ট্রাক্টে প্রথম শর্ত এটাই ছিল যে হিজু সাউনকে কখনো ডাইভোর্স দিতে পারবে না। দ্বিতীয় শর্ত, হিজু কখনো কাউকে বলতে পারবে না যে ও সাউনের স্ত্রী। যদি এই শর্তগুলো হিজু কখনো ভাঙে তাহলে ওকে সাউনকে অ্যাজ আ পেনাল্টি 12 কোটি টাকা দিতে হবে। হিজু কন্ট্রাক্টে সাইন করে দেয় আর সাউন ওকে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দেয়। ও হিজুকে বলে ভুলে যাও যে আমরা বিবাহিত, তুমি আমার কাছে আছো একটা হস্টেজ হয়ে। সিন আসে প্রেজেন্টে। হিজু নিজের অফিসে কিছু ভায়োলেন্ট ভিডিওস দেখে সাইন ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিস করছিল। তখনই ওর সিনিয়র ওকে জিজ্ঞেস করে ও এত ভায়োলেন্ট ভিডিওস দেখে প্র্যাকটিস কেন করছে। এখন ওই প্রশ্নটা হিজুকে এর জন্য করেছিল কারণ নর্মালি হিজু গভর্নমেন্টের স্পোকপারসন সাউনের ভিডিওস দেখে প্র্যাকটিস করত। হিজুর স্বপ্ন ছিল একদিন ও সাউনের সাথে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেট করবে। হিজু ওর প্রশ্নের উত্তর দেয় যে ও সাউনের ভিডিওস দেখে দেখে অলরেডি অনেক প্র্যাকটিস করে নিয়েছে, তাই এবারও অন্য ভিডিওস দেখে প্র্যাকটিস করছে। সাউন আর হিজু একটা ইভেন্টে যায়। এটা ওই ইভেন্টই ছিল যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। অ্যাকচুয়ালি একটা ফরেন অ্যাম্বাসেডারের বার্থডে ছিল। কেন কি ওর ওয়াইফ শুনতে পেত না, তাই সাউন হিজুকে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেট করার জন্যে নিয়ে এসেছিল। অ্যাম্বাসেডার আর ওর ওয়াইফ হিজুকে সাউনের ওয়াইফ ভেবে নিয়েছিল, কিন্তু হিজু সাইন ল্যাঙ্গুয়েজে ওদেরকে বলে যে ও সাউনের ওয়াইফ নয়। অ্যাম্বাসেডার সাউনকে বলে ও কখনো সাউনের ওয়াইফকে দেখেনি। সাউন বলে ওর ওয়াইফ ওর উইকনেস, কেন কি ও একটা গভর্নমেন্টের লোক ছিল। ওর পেছনে অনেক লোকেরা পড়ে থাকে। ও চায় না যে ওর ওয়াইফের সাথেও এমনই হোক, তাই ও নিজের ওয়াইফের আইডেন্টিটি প্রাইভেট রাখে। এটা শুনে অ্যাম্বাসেডার ভাবে যে সাউন নিজের ওয়াইফকে অনেক ভালোবাসে। হিজু ড্রিঙ্ক করতে লাগে। সাউন ওকে থামায়। হিজু নিজের ফোনে মেসেজ টাইপ করে বলে যদি ওর কাজ হয়ে গেছে তাহলে ও ঘরে যেতে চায়। সাউন ওকে ঘরে যেতে মানা করে। তারপর ওখান থেকে যেতে লাগে। তখনই হিজু ওর হাত ধরে নেয় আর ওকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা শোনাতে লাগে। হিজু বলে তুমি কি মনে করো যে আমি বলতে পারি না তাই আমি শুনতেও পারি না? আমার কোনো ইমোশনস নেই? তুমি বললে তুমি আমার আইডেন্টিটি লুকিয়ে রাখো যাতে আমি সেফ থাকি, যাতে আমায় কেউ হার্ট না করতে পারে, কিন্তু আমি তো অলরেডি হার্ট। তুমি বললে তোমার ওয়াইফ তোমার উইকনেস, কিন্তু কাল তুমি যেমন ব্যবহার করলে এমন একদম লাগছিল না যে আমি তোমার উইকনেস। তুমি তো এমন ব্যবহার করছিলে যেমন আমাকে দিয়ে তোমার কোনো যাই আসে না। এখন কেন কি সাউন সাইন ল্যাঙ্গুয়েজ জানতো না? ও হিজুর কোনো কথাই বুঝতে পারছিল না। এটা বলে হিজু যেতে লাগে, কিন্তু আবার মুড়ে বলে মনে হয় আমি তোমার ওই ওয়াইফই নয়,
যাকে তুমি নিজের উইকনেস বলছিলে। সাউনের কাছে ওই কিডন্যাপারেরই ঠিক রাত 10টায় আবার ফোন আসে, কিন্তু কিডন্যাপার কিছু বলছিল না। সাউন বলে, আমার ওয়াইফ একদম ঠিক আছে। কি হলো, কালকে ওকে মারতে পারোনি নাকি? এখন মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কালকে তো অনেক বলছিলে। সাউন কলের টাইমিং চেক করে, কারণ যদিও 10 মিনিটের বেশি কথা বলবে তাহলেই কিডন্যাপারকে ট্র্যাক করতে পারবে। সাউন বলে, চলো ফিউচারে আমার ওয়াইফকে আরও কিভাবে মারার প্ল্যান করছো ওটাই বলে দাও। কাল আমার কাছে টাইম ছিল না, কিন্তু আজ আমি ফ্রি আছি। তখনই কিডন্যাপার বলে, হ্যাঁ পার্টিতে বোর হয়ে যাচ্ছ তাই ফ্রি আছো কি? এত সুন্দর পার্টিটা এনজয় করো। তখন ওই অ্যাম্বাসিডারের সামনে অনেক রোম্যান্টিক কথা বলছিলে। এখন এসব কথা শুনে সাউন্ড টেনশনে এসে যায়, কারণ যদি কিডন্যাপার এসব কথা জানে এর মানে কিডন্যাপার সাউনের আশেপাশেই আছে। সাউন চারদিকে চোখ ঘোরাতে লাগে। ও কিডন্যাপারকে জিজ্ঞেস করে, কে তুমি? কিডন্যাপার বলে, আরে এক এক করে জিজ্ঞেস করো, আগে তোমার প্রথম প্রশ্নের উত্তর তো দিই। তুমি জিজ্ঞেস করছিলে না তোমার ওয়াইফকে আরও কিভাবে মারার প্ল্যান করছি আমি? এবার এটা শুনে সাউন আরও টেনশনে এসে যায়। ও হিজুকে খুঁজতে লাগে, কিন্তু ও কিডন্যাপারকে বুঝতে দেয় না যে ও টেনশনে আছে। সাউন বলে, তোমার কি মনে হচ্ছে তুমি এরকম কথা বলবে আর আমি ভয় পেয়ে যাব? তোমার মতো মানুষ আমার ওয়াইফের আশেপাশেও ঘুরতে পারবে না। তুমি কখনো দেখেছো আমার ওয়াইফকে? কিডন্যাপার বলে, হ্যাঁ অন্যরা হয়তো জানে না যে তোমার ওয়াইফকে, কিন্তু আমি জানি। হিজু না ওর নাম? তোমার বিয়ে ওর বড় দিদি ইনার সাথে হওয়ার ছিল, কিন্তু ও বিয়ের একদিন আগেই পালিয়ে গেছিল। কেমন লোক তুমি, নিজের হবু বউয়ের বোনের সাথে বিয়ে করে নিলে। অ্যাকচুয়ালি সাউন এই বিয়েটা এর জন্য করেছিল কারণ ওকে হিজুর বাবা, যে অনেক বড় নিউজ চ্যানেলের চেয়ারম্যান ছিল, তার সাথে সম্পর্ক তৈরি করার ছিল। কেন কি সাউনের বাবা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিল। এই বিয়েটা করলে ওর বাবার অনেক লাভ হতো। এখন কেন কি হিজুর বড় দিদি পালিয়ে গেছিল, তাই সাউন হিজুর সাথে বিয়ে করে নিয়েছিল। এখন এসব কথা কিডন্যাপার জানে, এটা ভেবে সাউনের মাথা খারাপ হয়ে যায়, কারণ এসব কথা ক্লোজ ফ্যামিলি মেম্বার্সদের ছেড়ে কেউ জানতো না। সাউন কিডন্যাপারকে বলে, তোমার কি চাই? কিডন্যাপার সাউনকে হিজুকে ডাইভোর্স দিতে বলে। এখন এখানে জানা যায় যে ওই কিডন্যাপারটা আর কেউ না, নিজেই হিজু ছিল, আর ওই এতক্ষণ ধরে সাউনের সাথে কথা বলছিল। এখন এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন হিজু কিডন্যাপ হয়েছিল, সাউনের কথা শুনে ও অনেক রেগে গেছিল। ও কিডন্যাপারকে বলেছিল সাউনকে আবার কল করতে, কিন্তু সাউন তো কিডন্যাপারের সব কলগুলো ইগনোর করছিল, ও ফোনই তোলে না। তখনই হিজুর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিডন্যাপার বেহুশ হয়ে যায়। তখনই হিজু ওর ফোন রেখে নেয়, যার মানে কিডন্যাপারের ফোন এখন হিজুর কাছে ছিল, আরও ওই ফোন দিয়েই সাউনকে কল করছিল। হিজু সাউনকে ধমকাচ্ছিল যে ও নিজের ওয়াইফকে ডাইভোর্স দিয়ে দিক, না হলে ও সাউনের সব পার্সোনাল ইনফরমেশন লিক করে দেবে, যেটা ওর বাবার ইলেকশনের জন্য ঠিক হবে না। এখন হিজু সাউনকে ব্ল্যাকমেল তো করছিল, কিন্তু ও নিজেও অনেক ভয়ে ছিল। ও সাউনকে একদিনের সময় দেয় ডিসাইড করার জন্যে। হিজু সাউনকে দুটো কন্ডিশন দিয়েছিল। 1 নম্বর, ও হিজুকে ডাইভোর্স দিক, অথবা কিডন্যাপার যে নিজে হিজুই ছিল তাকে 12 কোটি টাকা দিক। এটা ওই অ্যামাউন্টই ছিল যেটা হিজুকে দিতে হতো যদি ও সাউনকে আগে ডাইভোর্স দিত। সাউন ওকে বলে, তুমি যা চাইছো আমি ওটা করব না। তোমার মতো অনেক লোক আমার পিছনে পড়ে আছে আমার থেকে আমার পার্সোনাল লাইফের ইনফরমেশন বের করার জন্য, কিন্তু তার মানে এটা না যে তুমি নিজের থেকে মন গড়ানো কোনো গল্প বানিয়ে দেবে আর আমি তোমার কথা শুনে নেব। আর এসবের মধ্যে তুমি আমার পরিবারকে টেনে এনেছো, এটা তোমার অনেক বড় ভুল হয়েছে। হিজু বলে, কি বললে তুমি? পরিবার? এটা একটু বেশি হয়ে গেছে। তুমি জানো কাল রাত তোমার এই পরিবারের লোকের সাথে কি হয়েছিল? ও মরতে মরতে বেঁচে গেছে। আমার মানে হলো, কাল রাত আমি ওকে প্রায় মেরেই ফেলেছিলাম। আমি ওর গলা দাবিয়েছিলাম, ওর গলায় চাকু রেখেছিলাম, ও প্রায় আমার হাতে মরেই গেছিল। এই সবের ব্যাপারে জানো তুমি? সাউনের অনেক রাগ উঠছিল। হিজু বলে, তোমার ওয়াইফ অনেক ভয় পেয়ে গেছিল, ও তো নিজের জীবনের জন্যে প্রাণের ভিক্ষাও চাইতে পারছিল না, বলতে পারে না না। সাউন বলে, তারপর কি হয়েছিল? হিজু বলে, আর কি হবে, তুমি তো ফোন কেটে দিয়েছিলে, তারপর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তখনই সাউন রেগে দেওয়ালে পাঞ্চ করে, আর কিডন্যাপার মানে হিজুকে বলে, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করব, আমি তোমাকে ছাড়বো না। তখনই 10 মিনিট হয়ে যায় আর হিজু ফোন কেটে দেয়। হিজু টেনশনে এসে যায় যে ওর প্ল্যানটা কাজ করবে কিনা, আর এরই সাথে এপিসোড শেষ হয়ে যায়।